আমাদের রাজ্যে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর ফল ঘোষণার পর থেকে সারা রাজ্যে শাসক দল কর্তৃক যে বিরোধী দলের কর্মী সমর্থক এবং অন্যান্যদের উপরে যে লাগামহীন সন্ত্রাস বহুবিধ, তার যে নতুন কতগুলো দিক যা অতীতে এরকম দেখা যায়নি, তার যে নতুন যে ট্রেন্ড যা গণতন্ত্রের জন্য এবং সার্বিকভাবে আমাদের এই রাজ্যের আগামী দিনের ভবিষ্যতের জন্য তার গভীর ক্ষত সৃষ্টি করছে, এ সম্পর্কে আপনাদেরকে অবহিত করার জন্য বা রাজ্যের মানুষকে তুলে ধরার জন্যই এখানে এই যে কতগুলো বক্তব্য তুলে ধরার জন্য আজকে আপনাদের আহ্বান করেছি। এই যে গেল বিধানসভা অধিবেশন, আপনারা প্রত্যেক হাউজের প্রতিনিধিরা সেখানে ছিলেন এবং এবারের হাউজে অধিবেশনে আমাদের আলোচনার অন্যতম বিষয়বস্তু ছিল এই নির্বাচনোত্তর সন্ত্রাস। আপনারা সেখানে দেখেছেন যে রাজ্যের বাইরে অর্থাৎ এই মফস্বলের বিভিন্ন মহকুমাতে প্রতিদিন সেখানে শাসক দলের আশ্রিত সমাজবিরোধীদের দ্বারা যেরকমভাবে বিরোধী দলের সমর্থক নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছেন, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, ঠিক প্রায় সেরকম পরিবেশ বিধানসভার ভেতরেও। এবং এই ঘটনাগুলো এখানে একটা সংসদীয় টিম, যারা এটা একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল, তারা আক্রান্ত হয়েছেন, যার প্রেক্ষিতে আমাদের মাননীয় উচ্চ আদালত হাইকোর্ট একটা সোমোটো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অর্থাৎ একটা কেস দিয়েছেন সরকারকে তৎক্ষণাৎ এটা বন্ধ করার জন্য, যেখানে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই রাজ্যের মধ্যে কোর্টের নির্দেশ, এই রাজ্যের শত শত মানুষের হাপিত্যেশ, বিরোধী দলের সম্মিলিত যে আহ্বান, এগুলো যে কলাপাতা। আমি যে গত 30, 31 মার্চ, 1 এপ্রিল এবং আজকে বিকালবেলা কয়েকটা বিধানসভা কেন্দ্রে সেখানে সরজমিনে সচক্ষে যে দেখে এসেছি আমি, তারই কতগুলো বর্ণনা, লোমহর্ষক বর্ণনা দিতে চাই। আমি গত 30 তারিখে গিয়েছিলাম ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমা এবং কুমারঘাট মহকুমা। ফটিকরাই বিধানসভা কেন্দ্র এই দুইটা মহকুমা কেন্দ্রের মধ্যে পড়ে, তার অংশ। সেখানে কৈলাসহর থানা অধীন একটা বিলাসপুর নামক একটা গ্রামে, পেচারদহর নামক একটা গ্রাম, আমার কাছে সেই যে সেখানে যে এই এফআইআর হয়েছে ইত্যাদি সব কাগজপত্র সেখানে আছে। সেদিন ভোট গণনার পর সে বিধানসভা কেন্দ্রে জিতেছে, তিনি মন্ত্রী হয়েছেন সুধাংশু দাস মহোদয়। তার ভাইয়ের নেতৃত্বে সে রাত্রিবেলা দলে বলে গাড়ি ঘোড়া নিয়ে বহিরাগত সমস্ত গুন্ডাদের নিয়ে একটা সংখ্যালঘু বিষ্ণুপ্রিয়া মণিপুরী গ্রামে হানা দেয় এবং সে গ্রামে গিয়ে
সেখানে একটা বাড়িতে গিয়ে সেখানের ঘর বাড়ি ভাঙা, দোকান লুট করা এবং মহিলাদের শ্লীলতাহানি করতে শুরু করে। সেই শ্লীলতাহানির পর স্বাভাবিকভাবেই পুরুষরা আর যারা এই দুষ্কৃতিকারীদের বহিরাগত দেখে একটু সরে গিয়েছিল তারা আর বসে থাকতে পারেনি। তারা প্রতিরোধে নেমে আসে এবং গড়ের উঠানের মধ্যেই সেখানে মোকাবেলা হয়। মন্ত্রী সুধাংশু দাসের ভাই সহ আরো কয়েকজন সেখানে আহত হয়। তারপরে খবর টবর পেয়ে পুলিশ আসে। এতে ঘটনা খুব আর বেশি তো গড়াতে পারেনি। পুলিশ লাঠিচার্জ করে এই গুন্ডাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে কয়েকজনকে অ্যারেস্টও করে, কিন্তু পরে ছেড়ে দেওয়া হয় এবং সে এলাকা রক্ষা করার জন্য ডিএম স্বয়ং হস্তক্ষেপ করে 15-16 দিন সে গ্রামে পুলিশের পিকেটও বসায়। কিন্তু আশ্চর্যের হল, বাইরে দুষ্কৃতিকারীরা আক্রমণ করলো একটা গ্রাম, মহিলাদের উপর হাত উঠালো, বাড়ি ঘর ইজ্জত রক্ষা করতে গিয়ে মানুষ প্রতিরোধ করলো, আর তারা যখন থানাতে কেস করলো, এই থানার কোনো কগনিজেন্স কৈলাসহর থানা আজ পর্যন্ত নিল না। উল্টু ওই কেসে মোহিত সিনহা, প্রসেনজিৎ সিনহা, বিদ্যারতন সিনহা, নীলকান্ত সিনহা এবং সূর্যমণি সিনহাকে একিউজ করে তাদের বিরুদ্ধে নন বেলেবল ধারাতে তাদের বিরুদ্ধে কেস রুজু করা হলো এবং সেই কেসে আক্রান্ত মহিলার দুজনের স্বামী, আবার তারা দুই ভাই মোহিত সিনহা এবং প্রসেনজিৎ সিনহা এখনো জেল হাজতে। তা আইনের শাসন, পুলিশের ভূমিকা কি? যারা আক্রমণকারী, যারা পুলিশ হাতে ধরা পড়ল রক্তাক্তভাবে, তাদেরকে ডিএম এর নির্দেশে ধরলেও, সেখান থেকে সরিয়ে নিলেও, কিন্তু এদের বিরুদ্ধে কোনো কেস হলো না, বেল হয়ে গেল। কিন্তু যারা আক্রান্ত, নারীদের ইজ্জত শ্লীলতাহানি হয়েছে, বাড়িঘর ভেঙেছে, লুট করেছে, এরা এখনো জেল হাজতে। তাদের নামে 307 ধারা অর্থাৎ খুনের মামলা দায়ের করা হয়েছে। সেদিনেই আরো অন্যান্য জায়গাতে আমি গেছি, পার্টি অফিসের উপর হামলা, বাড়িঘরে হামলা, এগুলো তো হয়েছি। পরদিন 31শে মার্চ পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্র, এই কুমারঘাট মহকুমার মধ্যে, আমি সেখানে বিভিন্ন জায়গাতে যাই। পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্র একই চিত্র। সেখানকার যিনি এই যে বিজয়ী প্রার্থী হলেন, সুনাম খ্যাত সেই ভগবান দাস, আপনারা জানেন, যার সুপুত্ররা নির্বাচনের আগে এরকমভাবেই একজন সংখ্যালঘু মহিলাকে নিয়ে এসে এর বিরুদ্ধে সারা ত্রিপুরা যে শোরগোল উঠেছিল, এই ভগবান দাসের কনস্টিটুয়েন্সি, সেখানেও এরকম নির্বাচন এই 2 তারিখের পর, আমি কয়েকটা ঘটনা শুধু বলছি, আমি সংখ্যাটা পরে বলবো কটা ঘটনা তারা করেছে। সেখানে 2 তারিখ রাত্রিবেলা একটা বাড়িতে ঢুকে, আমি সেখানে গিয়েছিলাম 31 তারিখে, গ্রামের মানুষ, তার বাড়িতে একটা রাইস মিল আছে, আটার মিল আছে, এগুলোকে ভেঙে তছনছ করে আমি দেখলাম তার উঠানে তারা জড়ো করে রেখে দিয়েছেন প্রায় 1 বস্তা হবে শুধু মদের বোতল। মানে সারা রাত এই রাইস মিল এগুলাকে ভাঙচুর করার পর তার নার্সারি, ঘর ভারী তছনছ করে শুধু মদের বোতল, 1 বস্তা মদের বোতল তারা সংগ্রহ করে উঠানে রেখে দিয়েছেন, মানুষ যাতে দেখে। যথারীতি পুলিশ এসছে এবং
আসামি কারা নাম বলা হয়েছে, একজন অ্যারেস্ট নেই। তারপর ওই গ্রামেরই পাশাপাশি গ্রামে আরেকজন বানুলাল সরকার, তার বাড়িতেও গেছি। তার বাড়িতে আক্রমণ করে তার বাড়ির রাবার শিট, পোলট্রি আছে, মোরগ, হাঁস সব লুট করে নিয়ে গিয়ে নগদ টাকাও, এবং এই আক্রমণের ঘটনায় সেই বাংলা সরকারের পিতা শম্ভুরাম সরকার অসুস্থ হয়ে পড়েন, এবং ঘটনাচক্রে এটা হলো ভগবান দাস, প্রাক্তন মন্ত্রী, তারও গ্রাম এটা। সে অসুস্থ পিতা, তিনি মারা যান, কিন্তু সেই মৃত শম্ভুরাম সরকারকে সেই পাড়াতে দাহ করতে পারেনি, তাকে নিয়ে কাঞ্চনবাড়িতে গিয়ে মেয়ের বাড়িতে গিয়ে দাহ করতে হয়েছে। তো কি ধরনের যে সন্ত্রাস! এরপর সুনাইমুড়িতে গেছি একটা জায়গাতে, সেখানে শ্রীমতী দাস নামে একজন 75 বছর বয়সের মহিলা, আমি গেছি সেখানে, তিনি কেঁদে একদম হয়েছেন। তার উপরও আক্রমণ, কেননা তার দুই ছেলে, তাদের অটো আছে, সেই অটোতে বামফ্রন্টের কর্মীরা মিছিল মিটিংয়ে যায়, তাদের অটো ব্যবহার করে। কেন তাদের অটো দেওয়া হলো? এবং সেই শুধু তার উপর আক্রমণ না, এই শ্রীমতী দাসকেও মেরেছে, এবং তার দুই ছেলে অটো চালক, সে অটো বের হতে দিচ্ছে না, এখনো ঘরবন্দি। তাদেরকেও পুলিশ উল্টো এই বিজেপির দুষ্কৃতীদের যোগ সাজসে মিথ্যা মামলা সাজিয়ে তাদেরকে জেল হাজতে দিয়েছে। গত 29 তারিখে জামিনে তারা এসছেন। একই ধরনের ঘটনা যে আগে যে ফটিকরাই থানা, আপনারা যারা অনেকেই গেছেন কুমারঘাট বা কৈলাসহরে, কৈলাসহর রাস্তার ইয়েতে, তার পাশেই শালবাগানের গ্রাম, একটা তফসিলি গ্রাম, খুব গরিব মানুষ, দিনমজুর করে খান। তারা বামফ্রন্টের সমর্থক। কেন তারা বামফ্রন্টকে ভোট দিল? সেখানে গিয়ে দেখি বাড়িঘর সব তছনছ। তার একটা ছোট্ট মেয়ে, টিনেজার মেয়ে, মাত্র 11 বছর, যে বর্ষা মালাকার। জিজ্ঞেস করলাম, তোমার বাবা কোথায়? কোথায়? পুলিশ নিয়ে ধরে নিয়ে গেছে। কেন ধরে নিয়ে গেছে ও জানি না, যে সেদিন রাত্রিবেলা এসে বিজয় উল্লাসের নামে নিয়ে গেছে, এবং উল্টো আবার এদের বিরুদ্ধে মিথ্যা মামলা জড়িয়ে এখনো এরা কৈলাসহর জেল হাজতে, এবং এদের বিরুদ্ধে কেস রুজু করা হয়েছে। আর এই যে আন্ডার সেকশন 326, 307, 506, 109, 34, অর্থাৎ আক্রমণকারী যারা, তাদের বিরুদ্ধে কোন তদন্ত নেই, কোন নেই। উল্টো 307 মানে হলো খুন করার উদ্দেশ্যে হামলা। এইভাবেই যে আক্রমণকারীদেরকে বাঁচানোর জন্য আক্রান্ত মানুষকে পুলিশ সেভাবেই হয়রান করছে। একই ধরনের ঘটনা, এটা গত 11 তারিখে পুলিন মালাকার নামে একজন, তিনি এক সময়তে বিজেপি দলের পঞ্চায়েতের মেম্বার ছিলেন, আগে কংগ্রেস করতেন। তো এবার যেহেতু এই পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী, তাদের পুরনো লোক, স্বাভাবিক, আমাদের দেশে গণতান্ত্রিক দেশে মানুষ যে কোনো দল করতে পারেন, তিনি কংগ্রেস দলকে সমর্থন করেছেন। কেন কংগ্রেসকে সমর্থন করল? আমি গিয়ে দেখি তার বাড়িতে দেওয়ালে রক্তের দাগ, বাড়িতে ঢুকে রড এবং ধারালো অস্ত্র দিয়ে মারপিট করেছে। সেখানে এই দেওয়ালে সব ঢুকে আছে। তার নাতি 7 বছরের বয়স, দাদুকে মারছে, তাকে রক্ষা করতে আসলো
এই ছেলেকে উঠানের মধ্যে লাথি মেরে ফেলে দিয়েছে, অজ্ঞান হয়ে গেছে। পুলিশ যথারীতি সেখানে গেছে, কিন্তু দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কোনো ধরনের যে অ্যারেস্ট বা উদ্যোগ নেই। আজও গোটা এই কুমারঘাট মহকুমার ভিতরে, সেখানে কি ফটিকরাই থানা বা কি এই কুমারঘাট থানা, এদের ভূমিকা যেন তারা যে বিজেপি দুষ্কৃতিকারী তাদের হয়ে যে বিরোধীদেরকে নিকাশ করার জন্য প্রাক্তন মন্ত্রী ভগবান দাস আর বর্তমান মন্ত্রী সুধাংশু দাস ভারতীয় সংবিধান আইন কানুন না, তাদের নির্দেশেই কিভাবে কেন কিছু এলাকাতে তাদেরকে ভোট দেওয়া হলো না, তার ঠ্যাঙ্গারে বাহিনী হিসাবে পুলিশের একাংশ এই ভূমিকা পালন করছে। এইভাবে আইন শৃঙ্খলা মানে সম্পূর্ণভাবে সেগুলো উঠে যাচ্ছে। এবং এইভাবে এই কুমারঘাট মহকুমাতে গতকাল অবধি যা তথ্য এসছে, 22 জন আমাদের সমর্থক এবং কংগ্রেস সমর্থক সহ 22 জন তারা শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন। বাড়িঘর ভাঙচুর হয়েছে প্রায় 53টার মতো, দোকানঘর, রাইস মিল ইত্যাদি লুটপাট ভাঙচুর হয়েছে এরকম 8টা, রাবার নার্সারি, রাবার বাগান ধ্বংস করে দেওয়া হয়েছে 19টা, পুকুরে বিষ ঢেলে লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত করা হয়েছে এরকম 3টা ঘটনা। তারপরে সবজি সহ বিভিন্ন ফসল, সুপারি বাগান, আম বাগান ইত্যাদি, আগর বাগান নষ্ট করা হয়েছে এরকম 65 জনের। তারপর এখনো অটো, টমটম এগুলি রাস্তায় নামতে পারছে না, প্রায় 15টার মতো। আর আর্থিক জরিমানা, বিজয় উৎসবের নামে টাকা দিতে হবে, এর তো কোনো সীমার সংখ্যা নেই, এবং সর্বোচ্চ 50-60 হাজার টাকা এরকম পর্যন্ত তারা নিয়েছে। বিভিন্ন স্কিমে কর্মরত এরকম প্রায় 65 জন এখনো কাজে যোগ দিতে পারছে না, তারা বলছে যে না, তোমাদের চাকরি করতে হবে না। এইভাবে গোটা মহকুমাতে একটা সন্ত্রাসের রাজত্ব সেখানে কায়েম করেছে। এই হলো ঘটনা। তারপর গতকাল 1 এপ্রিল আমি গিয়েছিলাম কমলপুর। কমলপুরের চেহারা আরো বিভৎস। সেখানে আরেকজন প্রাক্তন মন্ত্রী মনোজ দেব, সেখানে কেন সিপিএম এর যে সমর্থকদের মানে গাড়িতে টানলো, জনসভাতে লোক নিয়ে গেল, প্রায় 80টার মতো অটো, টমটম এবং ছোট গাড়ি, এগুলি নামতে পারছে না। যাদেরকে কাউকে কাউকে নামতে দিচ্ছে, এই বিএমএস নামক একটা কারোর কাউকে 20,000, 30,000, 40,000, 50,000 জরিমানা দিয়ে নামতে হবে। রেগা কাজ করতে দিচ্ছে না, কোথাও কোথাও এমনকি রেশন তুলতে দিচ্ছে না। আর মারধর করা, এমনকি বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়া, এটাও এই কমলপুর মহকুমার মধ্যে প্রায় এখনো 10-12 ফ্যামিলি। সেখানে এটা এই কি বলে, শহরের পাশেই একটা জায়গা আছে কালীবাড়ি নামে, সেখান থেকে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। এলাকার লোকরা জানে না তারা কোথায় গেছেন। যথারীতি প্রশাসনের কাছে জানানো হয়েছে। আমাদের সেখানকার প্রাক্তন বিধায়ক এবং পার্টির সম্পাদক অঞ্জন দাস বারবারই প্রশাসনের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন, কিন্তু সে অঞ্জন দাসের ভারীও আক্রান্ত। পুলিশ যখন এরকম ঘটনা হয়, দেখতে যায় 1-1.5 ঘন্টা পরে আক্রমণকারীরা আক্রমণ করার পর, এবং সেখানে একই ধরনের অভিযোগ। পুলিশ নাকি বলে, আরে যেদিকে বৃষ্টি সেদিকে ছাতি ধরতে হয়,
অর্থাৎ এখন বিজেপি ক্ষমতায় আসীন, কাজে তাদের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এরা জরিমানা করলে জরিমানা দিতে হবে, এদের কথায় উঠবস করতে হবে। এইভাবেই না চলতে পারলে পরে সেখানে এরকম ঘটনা হবেই। পুলিশ তাদেরকে সাংবিধানিকভাবে তাদের যে অধিকার, এটা সুরক্ষা তারা দিতে পারবে না। আজকে আমি এখানে বরজলা বিধানসভা কেন্দ্রে গিয়েছিলাম, এই সদরেই। এখানেও যে এয়ারপোর্ট থানা বিশেষ করে তার ভূমিকা, এবং এখানে এনসিসি থানাও, আমি কথাগুলি বলছি কারণেই যে আক্রান্ত মানুষ তারা কার কাছে যাবেন? থানার কাছে যাবেন, তার জীবন মাল ইজ্জত রক্ষার জন্য তারা বিচার চাইবেন। এখানে কয়েকজন দুষ্কৃতী বরজলা বিধানসভা কেন্দ্রে, একজন, আপনারা যারা মিডিয়ার লোক আপনারা খুব ভালো করে জানেন, বিমান দাস নামে নতুন নগরের, যাকে পিস্তল সহ 9mm পিস্তল সহ পুলিশ ধরেছিল। যথারীতি সে লোকটা জামিন পেয়ে গেছে এবং অবাধে ঘুরছে। তার আরো কয়েকজন সাকরেত, এরাও ঘুরছে। এরা প্রায় গত 2রা মার্চের পর প্রতিদিন পালা করে, সন্ধ্যা হলেই বিকট বিকট বোমা ফাটায়, বাজি পোড়ায়, আর বাড়িতে গিয়ে কারো কারো বাড়িতে পেট্রোল বোমা ছুড়ে মারে। ঘটনাগুলি যখন ঘটে পুলিশকে ফোন করা হলে পরে পুলিশ তখন যায় না। এরা চলে যাওয়ার 2-2.5 ঘন্টা পরে বাদে গিয়ে পুলিশ যায়, বলছে কোথায় গেল তারা, কে করেছে। মানুষ কি করে তাদের নাম বলবে? এরা দিন দুপুরে ঘোরাফেরা করে, বাজারে উঠলে আক্রমণ করে। আজকে আমি আমাদের প্রাক্তন বিধায়িকা গৌরী ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিলাম। 91 বছরের বৃদ্ধা মহিলা, তিনি চোখের জল ফেলে বলছিলেন যে তার ছেলে, তিনি আমাদের হয়ে কাজ করেছিলেন। নির্বাচনের আগে এলাকাতে এই বিমান দাস এবং তার সাকরেতদের এই আক্রমণ থেকে যে করার জন্য পুলিশে এই থানায় ডেপুটেশন দিয়ে গিয়েছিলেন। সেই থানা থেকে ফেরার পথে, ডেপুটেশন দিয়ে আসার পথে তাদের উপর আক্রমণ হলো। আর আক্রমণকারীরা যথারীতি কুমারঘাট বা ফটিকরাই থানাতে যেরকম ভাবে মিথ্যা মামলা দেয়, এইভাবে মিথ্যা মামলা জড়িয়ে আমাদের বেশ কিছু কর্মী সমর্থক, গৌরী ভট্টাচার্যের ছেলে সহ এদের নামে মিথ্যা মামলা জড়িয়ে দিল। এখন তাদের নামে আর্মস অ্যাক্ট, কারো কারোর নামে 307 ধারা। যেটা বলেছি আপনাদের শুরুতেই, যে আমরা কোন রাজত্বে আমরা আছি। বিরোধী দলের লোক আক্রান্ত হবে, পুলিশ রক্ষা করবে না। কাজে মরিয়া হয়ে আত্মরক্ষায় যদি একটু ঘটনা হয়, তখন তার বিরুদ্ধে 307 আর্মস অ্যাক্ট দিয়ে আমাদের এরকম ডজন ডজন কর্মীকে হয়রান করা চলছে। এই বরজলা বিধানসভা কেন্দ্রের মধ্যেও প্রায় 25টা বাড়িঘর ভেঙেছে। আজকে আমি কিছু বাড়িঘর দেখে এসেছি। দোকান ভেঙেছে, লুট করেছে, যথারীতি একজনও সেখানে অ্যারেস্ট নেই। এখানে গুরুখাবস্তিতে একজন নারায়ণ দেবনাথ, হয়তো আপনারা অনেকেই চেনেন, তিনি একজন এক্স মিলিটারি, প্রাক্তন সৈনিক। এর আগেও এই আমাদের পার্টি করার কারণে 2019 সালে এর বাড়ি আক্রমণ হয়েছে। তিনি এক্স আর্মি হওয়ার সুবাদে তার যে জানাশোনা আছে, এক্স আর্মি সংগঠনের মাধ্যমে প্রধানমন্ত্রী অফিসে লিখেছেন। প্রধানমন্ত্রী অফিস থেকে এই নারায়ণ দেবনাথের বাড়ি উপর কেন আক্রমণ হলো তা তদন্ত করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে প্রাইম মিনিস্টার অফিস থেকে চিঠি লেখা হয়েছে। যথারীতি সেই অতীতের ঘটনার কোনো অ্যাকশন নেই।
এবার এই 2 তারিখে যখন বরজলা বিধানসভা কেন্দ্রে সেখানকার বিখ্যাত বিধায়ক যিনি ছিলেন দিলীপ দাস মহোদয় হারলেন। কেন দিলীপ দাস হারল? প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এই জিষ্ণু দেববর্মা, তার সুযোগ্য সন্তান, তার বাহিনী, সে ছিল কিনা আমি জানি না, এই নারায়ণ দেবনাথের বাড়িতে আক্রমণ করলো। তার বাড়িতে ঢুকে তার ঘরে গিয়ে তার বাড়ির মহিলাদের উপর আক্রমণ করার উদ্যত হলো, ঘর থেকে টেনে বের করার জন্য। তাকে প্রতিরোধ করলো তারা। পাশে এনসিসি থানা, এক ফল্লাঙ্গ হবে না, থানা গিয়ে পুছল এবং থানা গিয়ে দেখলো জানা যে সেখানে তাদের বাড়িঘর যারা এরকমভাবে গেছে এবং নারায়ণ দেবনাথ এবং তার ছেলের দ্বারা যারা এই প্রতিহত হয়েছে, একটু অল্প বিস্তর আঘাত পেয়েছে, স্বাভাবিকভাবে আত্মরক্ষার্য করবেই। পুলিশ, এনসি থানার পুলিশ সেদিন তাদেরকে বলল, চলেন আপনার থানাতে, আপনাদের বাড়ি আক্রমণ হবে, আপনাদের থানায় নিয়ে যাই, না হলে আপনাদেরকে মেরে ফেলবে, আপনাদের নিরাপত্তার জন্যই। কিন্তু থানায় নিয়ে এসে এদের বিরুদ্ধে 307 ধারা দিয়ে এখন জেল হাজতে, এখনো ছুটতে পারেননি। আগরতলা শহরে সেক্রেটারিয়েট থেকে কয়েক হাত ধরে, বিধানসভা থেকে কয়েক হাত ধরে, যে বিধানসভায় দাঁড়িয়ে আমরা রাজ্যপালের ভাষণের উপরে যখন এই আক্রমণের ঘটনাগুলি বলছিলাম, আপনারা দেখেছেন পরিষদীয় মন্ত্রী কিভাবে এগুলাকে খণ্ডন করে একটু নেচে গিয়ে যেন কিছুই হয়নি, উল্টো এই সমস্ত ঘটনার তার প্রায় পক্ষে দাঁড়িয়ে তিনি ওকালতি করছেন। মুখ্যমন্ত্রী মহোদয় জবাবে ভাষণ দিতে গিয়ে 28 তারিখে বলছেন 1400 লোক নাকি গ্রেপ্তার হয়েছে, কয়েক হাজার লোককে নাকি দেওয়া হয়েছে। কোথায়? যে পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে তার মাত্র এক ফাল্লঙের মধ্যে ঘটনা ঘটল, কোথায়? একজন তো অ্যারেস্ট হল না। এবং গত সম্ভবত 24 তারিখে বিধানসভা শুরু হয়েছে, 25 তারিখ, 26 তারিখ রাত্রিবেলা, রোববার রাত্রিবেলা এই নারায়ণ দেবনাথের বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, থানা থেকে কয় হাত দূরে, মহাকরণ বিধানসভাতে কয় হাত দূরে। এইভাবে অবাধে দুষ্কৃতিকারী এরা ঘুরছে, আর মুখ্যমন্ত্রী উল্টো সাফাই গাইছেন। আমাদের রাজ্যের পুলিশের প্রধান মহানির্দেশক তিনি সমস্ত ভুল তথ্য সরবরাহ করছেন। 1400 দুষ্কৃতিকারী নাকি অ্যারেস্ট হয়েছে। কোথায়? কারা সে দুষ্কৃতিকারী? সারা ত্রিপুরা রাজ্যের ঘটনা আরো ভয়াবহ। এগুলো বলছি না আমি, শুধু কয়েকটা মহকুমা, কয়েকটা বিধানসভা কেন্দ্রে এই চিত্র এবং তার নমুনা কি। এবং এগুলো হচ্ছে যে রাজ্য মন্ত্রিসভা এবং বিজেপি দলের শীর্ষ নেতৃত্বের তাদের পরোক্ষ উস্কানিতে এগুলি বন্ধ হওয়া দরকার। এটা না হলে পরে এই রাজ্যের বিকাশ, উন্নয়ন এবং তথাকথিত সে গণতন্ত্র, তাদের মুখে যে তারা বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এগুলি কথার কথা থেকে যাবে। যে মানুষ যে এই রাজ্যে গণতন্ত্র ফিরুক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, যে কারণে শিক্ষা দিয়েছে বিজেপিকে, 50% ভোট থেকে নামিয়ে দিয়েছে 39-এ, এখান থেকে মোটেই শিক্ষা নেয়নি। সন্ত্রাস সম্পর্কে আমার বক্তব্য এটুকুই। আর একটা বিষয় এখানে উত্থাপন করতে চাই, সেটা হলো আপনারা দেখেছেন যে এই বিগত কটা দিনে সারা দেশে এটা ভাইরাল হয়েছে একটা ঘটনা। ত্রিপুরা বিধানসভায় একজন গুণধর বিধানসভার সদস্য, পরিষদীয় মন্ত্রী আবার তাকে তার সার্টিফিকেট দিচ্ছেন, তিনি নাকি অঙ্কে মাস্টার না পণ্ডিত না এক্সপার্ট।
আরও নাকি বহু রস তার আছে, রসায়ন তিনি জানেন। ইতিমধ্যে ন্যাশনাল চ্যানেলগুলোতে খবর, আপনাদের সমস্ত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে খবর হয়েছে, সারা রাজ্য ছিছি করছে এই গুণোদর সম্পর্কে। কিন্তু দুর্ভাগ্যের যে আজকে এই ঘটনা হওয়া, এটা 28 তারিখের, 28, 29, 30, 1, 2 আজকে প্রায় 5 দিন 6 দিন হয়ে গেল। আমি একটা এতে দেখেছি, আমাদের মাননীয় অধ্যক্ষ বলছেন যে আমার কাছে তো কোনো এরকম লিখিত অভিযোগ আসেনি। আরে এটা কেমন তোরা কথা? তিনি কাস্টোডিয়ান অব দি হাউস, এই হাউসের পবিত্রতা রক্ষায়, শৃঙ্খলা রক্ষায় তিনি স্বতঃপ্রণোদিত হয়ে এইসব জায়গাতে নেবেন। তিনি বলছেন আমার কাছে তো কেউ বলেনি, আমার কাছে কেউ দেয়নি। আমি এটা বলার জন্য এখানে বলেছি, আমাদের একজন মাননীয় সদস্য, তিনি এথিক্স কমিটিরও মেম্বার, বিলোনিয়া থেকে নির্বাচিত অশোক মিত্র, তিনি গত 31 তারিখে মাননীয় স্পিকারকে চিঠি দিয়ে লিখেছেন যে অনারেবল স্পিকার স্যার, সাবজেক্ট soliciting disciplinary action against Mr. Jadavlal Nath, MLA, 55 Baghbasha Assembly Constituency, for violating Code of Conduct as well as Ethics of Tripura Legislative Assembly after investigation. তো এই ঘটনা ইনভেস্টিগেশনে কি আছে? বিজেপি দলের তরফ থেকে, কারো তরফ থেকে যাদবলাল নাথের এই যে মানে কুকাণ্ড, এটাকে আড়াল করার জন্য কেউ বলার চেষ্টা করেন, এবং কোনো এরকম বিজেপির হয়ে যারা লেখে এরকম কিছু পত্রিকাতে আমি দেখেছি, লেখা হয় না সে অ্যান্ড্রয়েড ফোন হ্যান্ডেল করতে জানে না, ইত্যাদি ইত্যাদি। সোশ্যাল মিডিয়াতে উঠেছে 2016 সালেই এই মহাপণ্ডিত, মানে রসে এই কি বলে, এই যিনি রতনলাল দাসের বাসায় এই প্রবর, তিনি 2016 সাল থেকে ফেসবুকে তার প্রোফাইল আছে, তখন থেকে ফেসবুক ইউজ করেন, অর্থাৎ 16, 17, 18, 19, 20, 21, 22, এখন 23। 1 মিনিটের বেশি সময় ধরে তিনি এই বিধানসভাতে গিয়ে যখন গুরুত্বপূর্ণ ভোট অন অ্যাকাউন্টস যখন পেশ হচ্ছিল, তিনি ব্যস্ত এই নীল ছবি দেখতে। তো আমিও একজন এই পবিত্র সদনের একজন সদস্য হিসাবে, এবং আমাদের দলের তরফ থেকে দাবি করব যে আমাদের দেশে এই জাতীয় ঘটনার তার প্রেসিডেন্স আছে, এবং সৌভাগ্য কি দুর্ভাগ্য বা কি আমি জানি না, যে কর্ণাটক বিধানসভাতেও 2012 ইংরেজিতে সেখানেও এরকম বিধায়ক ধরা পড়েছে, তাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। গুজরাট বিধানসভাতেও এরকম হয়েছে, তার বিরুদ্ধে অ্যাকশন হয়েছে। আর ঘটনাচক্রে কর্ণাটকে, গুজরাটে আর এই ত্রিপুরা বিধানসভাতে সব কটি এরকম যারা বিধানসভাতে গিয়ে যারা এই সমস্ত করছে, সবই হলো বিজেপি দলের লোক। কেন একটা দলের লোক হয় এটা হয়তো আপনারা সকলে জানেন না। এই যাদবলাল নাথ একটা সময়তে আমাদের দলের সদস্য ছিলেন, এবং এই জাতীয় অধঃপতনের কারণে তাকে বহিষ্কৃত করা হয়েছে, আর তাকেই বিজেপি লুফে নিয়ে একেবারে বিধানসভার সদস্য করে পাঠিয়েছে। যে এই দলটা কতটুকু অধঃপতিত, তারা বলে ভারতীয় সংস্কৃতির ধারক এবং বাহক, রাষ্ট্রবাদী, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদ, ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতির সম্পর্কে তাদের
যে ভূমিকা হলো যাদব লাল লাট হলো তার প্রকৃষ্ট উদাহরণ। আর তিনিই হলেন আমাদের রাজ্যের একজন বরিষ্ঠ মন্ত্রীর শংসাপত্র পাওয়া একজন গুণী, অত্যন্ত গুণী সদস্য। কাজী আপনাদের মাধ্যমে দাবি জানাবো, অনতি বিলম্বে আমাদের মাননীয় উপাধ্যক্ষ এবং ভারতীয় জনতা পার্টির যে পরিষদীয় নেতা মানে মুখ্যমন্ত্রী বা দল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। এটা এই রাজ্যের মানুষের দাবি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকেই এই আওয়াজ তুলছেন, আমরাও তার সাথে অনুরোধ সেখানে করছি। এ হলো মোটামুটি কয়েকটা বিষয় যা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম, যে আশা করি আপনারা যে রাজ্যের সামগ্রিক স্বার্থে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এবং জীবন জীবিকা যাতে স্বাভাবিক হয়, দুষ্কৃতির হাত থেকে যাতে সুরক্ষিত হয়, তার জন্য সেই রকমভাবে এই প্রতিবেদনগুলো তুলে ধরবেন। এই হ্যাঁ, সন্ত্রাস ইস্যুতে একটা প্রশ্ন। আপনি বলেছেন সন্ত্রাসের কিছু ঘটনার বিবরণ দিয়েছেন, মুখ্যমন্ত্রী সন্ত্রাস বন্ধের ব্যবস্থা নেওয়ার জন্য বলছেন। কি মনে হয় যে যারা সন্ত্রাস করছেন তারা মুখ্যমন্ত্রীর কথা শুনছেন না, নাকি মুখ্যমন্ত্রীর এই যে নির্দেশ কেবল লোক দেখানো? না, আমি তো এই জন্যই যে এই তথ্যগুলো বললাম যাতে মুখ্যমন্ত্রী মিডিয়ার মাধ্যমে তার নজরে যায়। কারণ 24 তারিখে যেদিন প্রথম অধিবেশন শুরু হয়, আমি মুখ্যমন্ত্রীর চেম্বারে গিয়ে বলেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, যে আপনি পদক্ষেপ নিন। তিনি বলেছিলেন যে আমি আন্তরিকভাবে চাই এটা বন্ধ হোক। কিন্তু যদিও মুখ্যমন্ত্রী এই সদনে এসে যেভাবে বললেন, তার সে আন্তরিকতার সাথে তার মধ্যে একটু যেন কোথাও খটকা লেগেছে। আমার জানি না, এটা হইতে পারে বাহ্যিক তিনি এটা করতে বাধ্য হয়েছেন। এবং এই যে গত 3 দিন যে আমি সফর করেছি, যে ছবিগুলো দেখেছি, কোনো জায়গায় ভিডিও, প্রত্যেকটা ভিডিও আমি মুখ্যমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে আমি ট্যাগ করে দিয়েছি, যাতে তিনি সরাসরি সেই কুমারঘাটের বয়স্কা মহিলার বক্তব্য শুনতে পারেন। যে বাচ্চা মেয়েটি যার বাবাকে, তার বাড়িতে আক্রমণ হলো, আবার পুলিশ তার বাবাকে তুলে নিয়ে গেল, এই বাচ্চা মেয়ের চেহারা দেখে যাতে মুখ্যমন্ত্রীর হৃদয়ে একটু হলো যাতে কাঁপে, তা দিয়েছি। তো আমাদের তো মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখতেই হবে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, দলকে এবং পুলিশকে সেভাবেই করে, এবং পুলিশের ভেতরে যারা এইভাবে এই পক্ষপাতমূলক ভূমিকা নিচ্ছে, এর সম্পর্কে যাতে পদক্ষেপ নেন। আমরা সে নিবেদন করার জন্যই আজকে এসেছি এখানে। এনিথিং এলস? না, আমাদের তরফ থেকে আন্দোলন তো অবশ্যই, এগুলো না থামলে পরে তো নামতেই হবে, রাস্তাতে নামতেই হবে। মানুষ তার জীবন সম্পত্তি রক্ষা করার জন্য বাধ্য হবে। কাজে আমরা প্রশাসনের কাছে তুলে ধরছি, এখন দেখা যাক এটা বন্ধ হয় কিনা। না হলে তো হবেই, করতেই হবে। ওকে, থ্যাংক ইউ। Members, Chairman, যিনি সমর্থক লোয়া Jitendra, kaisa felicitation program. Panani acu pandan bilelo, oro biapal. Te hapaya paru যিনি oro onjo astra, joto tan chisoku. যিনি ওয়ারিয়ার্স রোড, যিনি এমপ্লয়ি ফ্রেন্ডস, যত বদলি যিনি আদম যে সঙ্গে হামাইয়া পারে, আমি কয়েকটা বক্স
খুব হ্যাপি যে আসারামবাড়ি কেন্দ্রରୁ जों कायसा पाल मिनिबो लाइफआव सिजागै कमनानि गेसे रेकर्ड मार्जिन बाय जों जिदि माखाय बकुनो एक ব্যক্তির পক্ষে সম্ভব যাইতে প্রত্যেক ওয়ারিয়ে আমসাইনি যত বড় ওয়ান সুকুম্বাই ভোট রিমাবাইনো we have made the record so record create like a masalam baru aji rajesh babu ji district president ঠিক no sakar tamo kesat tamo kufur tamo kosong asalam baru 18000 ni margin by ke bocchi mania hoyeche কত রেকর্ড এবং বলেনি কোন পক্ষে जों जि दिखा जों तेगो जिनाय जों सानमानि जों माननाय কয়েকদিন আগে গুয়াহাটিও থান ফাইনালি পরে আলো সাংবাদিক রং কাছে কি আলোচনা হয়েছে বড় ফাইনালি আগে না অফিসিয়াল কুতুমি তবেকে সঙ্গানি তাম আলোচনা লাগে mo gongkong ma sanai ke